নেত্রকোনার গড়াডোবা হাওরের ফসল রক্ষা বাঁধে ভাঙন, তলিয়েছে কৃষকের পাকা ধান। প্রবল বেগে ঢলের পানি ঢুকছে লোকালয়ে। শনিবার খোলা রেখে 25 থেকে 31 মে 7 দিনের ঈদের ছুটির প্রজ্ঞাপন। পশুর হাট ঘিরে সক্রিয় হচ্ছে জাল নোট চক্র। আগামী বছর 7 জানুয়ারি এসএসসি এবং 6 জুন এইচএসসি পরীক্ষা। মন্ত্রী বললেন, শিক্ষার্থীদের সময় বাঁচানোর জন্যই এই পদক্ষেপ। এবারে এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টার, ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি। বেইজিংয়ে ট্রাম্প শি জিনপিং রুদ্ধদ্বার বৈঠক। বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা। আজ ফের বসবেন দুই নেতা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গড়াডোবা হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি ঢুকতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে বড় কাপন ইউনিয়নের কামাউড়া স্লুইস গেট সংলগ্ন অংশে এই ভাঙন দেখা দেয়। স্থানীয়রা জানায়, হঠাৎ করেই বাঁধের একটি অংশ ধসে পড়ে। ধীরে ধীরে স্রোতের চাপে ভাঙন বাড়তে থাকে। খবর পেয়ে বাঁধটি পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই ঘটনায় হাওর পাড়ের কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও হাওরের কিছু অংশে ধান কাটা শেষ হয়নি। এই অবস্থায় পানি আরও বাড়লে ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া লোকালয়ে পানি ঢুকছে, এতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির আশঙ্কা স্থানীয়দের। ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 25 মে সোমবার থেকে 31 মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে 23 ও 24 তারিখ খোলা থাকবে অফিস। ঈদের ছুটির আওতায় বাইরে থাকবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিতরা। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ঈদ উল আজহা সামনে রেখে সক্রিয় একাধিক জাল নোট তৈরি চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে কেনা বেচা। উত্তরায় জাল নোট বিক্রির সময় হাতে নাতে একজনকে আটক করে ডিবি পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ টাকার বেশি জাল নোট। এদিকে বুধবার রাতে র্যাবের পৃথক অভিযানে 2 কারবারি গ্রেপ্তার হয়। রাজধানীতে মিলল জাল টাকার কারখানা। একযোগে 3টি মেশিনে ছাপানো হচ্ছিল হাজার হাজার টাকার নোট। কোরবানির ঈদ সামনে রেখে সেই জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পশুর হাটে। দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত ছিল এই চক্রটি, যার মূল হোতাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে 34 লাখ টাকার জাল নোট ছাপিয়েছে চক্রটি। তাদের নিকট থেকে এরকম জাল টাকা 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরও কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টে প্রিন্টার উদ্ধার করা হয়েছে, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, তারপরে কালি এবং ওই যে টাকার উপরে যে একটা সিকিউরিটি সিল দেয়, সেই সিকিউরিটি সিলের পেপার। এদিকে রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে আরও 2 জাল টাকার কারবারিকে র্যাব 3 গ্রেপ্তার করেছে। র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ফটোকপি দোকানের আড়ালে জাল টাকা তৈরি করে তা বাজারে ছড়িয়ে দিচ্ছিল। এখান থেকে ওই ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে বিক্রি করে দেয়, সে আবার গিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে দেয়। তো 3-4টা ধাপ মেনটেন করে এরা। সো এদেরকে সহজে মূল চেইনে যাওয়াটা কঠিন, তো এরা এই চেইনটা শুরু করতে আমরা ধরে ফেলছি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জাল নোট তৈরি চক্রের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কোরবানি ঈদের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক থাকতে বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে সাফারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, দেশে গরু, ছাগল ও মহিষের অভাব নেই। কোরবানির জন্য 1 কোটিরও বেশি পশু প্রস্তুত রাখা হয়েছে। তাই অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকতে বলেন। মন্ত্রী বলেন, চামড়ার বাজার নিয়ে বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। চামড়া শিল্পের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। চড়াই পথে যেন না আসে এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি থেকে শুরু করে এলাকার বর্ডার জোনের জনগণকেও সচেতন করা হয়েছে যেন না আসতে পারে। আমাদের গরু, ছাগল, ভেড়া, মহিষ সবকিছু মিলে 1 কোটি প্লাস কোরবানির জন্য রেডি করা। ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কোরবানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে রাজ্য প্রশাসন। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যু করা ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোরবানি করা যাবে না গরু, মহিষ কিংবা ষাঁড়ের মতো কোনো পশুই। তবে এই সার্টিফিকেট পাওয়া যাবে কেবল বয়স্ক, দুর্ঘটনাজনিত কারণে আহত হয়ে স্থায়ীভাবে নিরাময় অযোগ্য কিংবা প্রজননে অক্ষম পশুদের ক্ষেত্রে। সার্টিফিকেট ইস্যুর পর প্রশাসন কর্তৃক নির্দিষ্ট জবাইখানায় কোরবানি করতে হবে। প্রকাশ্যে কোরবানি দিলে কিংবা নির্দেশনা অমান্য করলে 6 মাসের কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় শাস্তির আদেশ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। ঢাকার কেরানীগঞ্জে কোরবানির পশুর হাটের দরপত্রকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, তারানগর ইউনিয়নে পশুর হাটে টেন্ডারকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। গত বছর হাটের ইজারা পায় এনসিপির কেরানীগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়ক রাবি বকুল। এবারও এনসিপির পক্ষ থেকে সহযোগী সংগঠন ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য আল আমিন মিরাজ, সংগঠক শেখ ফয়সাল সহ নেতাকর্মীরা টেন্ডার ফর্ম নেয়ার জন্য কেরানীগঞ্জ উপজেলায় যান। তবে হাটের কার্যাদেশের আগেই বিভিন্ন হাট দখল করে নেয় তারাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও তার লোকজন। এ সময় কথা কাটাকাটি হলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। বর্তমানে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আগামী বছর থেকে এগিয়ে আসছে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেশন জট পুরোপুরি কমিয়ে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সূচিতে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি আর 6 জুন থেকে এইচএসসি ও সমমান। সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বর হবে প্রতিটি শিক্ষাবর্ষের শেষ, আর এ মাসেই পরীক্ষা ফল প্রকাশ হবে 2 মাসের মধ্যে। দীর্ঘদিন ধরেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল ফেব্রুয়ারিতে আর এইচএসসি এপ্রিলের শুরুতে। করোনার পরিস্থিতির পর এই সূচি আরও পিছিয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় গত 21 এপ্রিল আর এইচএসসি শুরু হওয়ার কথা রয়েছে জুলাইয়ে। তবে বিলম্বিত এই সূচি এগিয়ে আনার কথা ভাবছে সরকার। এ নিয়ে দফায় দফায় অংশীজনের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। গুরুত্ব দেয়া হয় সিলেবাস শেষ করার বিষয়ে। তাই সিদ্ধান্ত হয় 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, যা শেষ হবে 6 ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে 6 জুন থেকে 13 জুলাই পর্যন্ত। পরে এই পরীক্ষার সময় এগিয়ে আনা হবে ক্রমান্বয়ে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, জটের কারণে শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়। তাই আগামী 2 বছরের মধ্যে এই সেশন জট পুরোপুরি কমিয়ে আনতে চায় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এসএসসি পাস করতে 20 বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি, সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। মন্ত্রী জানান, পরীক্ষার 2 মাসের মধ্যেই প্রকাশিত হবে ফল, যেন উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিলম্ব না হয়। রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নিবে। এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি,
তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টারে, ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। এদিকে বছরে একই সময়ে দুই পরীক্ষা শুরু হলে কেন্দ্র সমস্যায় পড়তে হবে, তাই প্রতিটি উপজেলায় একটি করে মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিক আইন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্দেশ্যেই এটি ছিল দ্বিতীয় বৈঠক। হাম এবং উপসর্গে থামছেই না মৃত্যু। গত 24 ঘন্টায় হাম এবং উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 1518 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন 17 জন। চিকিৎসাধীন রয়েছেন 102 জন রোগী। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের, বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। সাত দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের বায়েজিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত শিশু রেশমি। সকালে চমেক হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। চোখ দিয়ে ঢুকে মাথার পেছনে আটকে ছিল গুলি, ফলে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। মাথা থেকে বের করা যায়নি গুলি। চিকিৎসকরা জানান গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শিশুটির ব্রেন ডেড ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল 11 বছর বয়সী রেশমি আক্তার। 7 দিন ধরে মৃত্যুর সাথে লড়াইয়ের পর বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। নিরীহ শিশুটির এমন করুণ পরিণতির জন্য দায়ীদের শাস্তি দাবি করেন তারা। বিচার তো অবশ্যই চাইবো। এটা আমি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মতো অন্য কোনো ভাই যেন তার বোন না হারায়। এই গুলিটা হওয়ার পর থেকে অনেক বাচ্চারা স্কুলে যাচ্ছে না ভয়ে, মানুষ বাসার থেকে বের হচ্ছে না। আমরাও নিজেও আতঙ্কে আছি। যারা পুলিশের হেফাজতে আছে তাদের দৃষ্টান্তমূলক যেমন শাস্তি হোক, সেটাই চাই। চিকিৎসকরা জানান রেশমির বাঁ চোখ দিয়ে মাথার ভেতরে ঢুকে গুলিটি মাথার পেছনের অংশে আটকে ছিল। সরাতে গেলে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা ছিল, তাই মেডিকেল বোর্ড অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেয়। আমরা ভাবি নাই মেডিকেলে আনার সময় বা ভর্তি করানোর সময় যে একে আর পাবো না। রেশমির চোখে গুলিটা ঢুকে গুলিটা ভিতরেই থেকে গেছে। ডাক্তার বলেছে যে ওর মগজটা পুরোটাই ডেস্ট্রয় হয়ে গিয়েছিল, নাক মুখ থেকে পড়ে যাচ্ছিল, গুলে গুলে এগুলো পরিষ্কার করতে হচ্ছিল। হতভাগ্য রেশমির পরিবার থাকে বাইজিদের রৌফবাদের বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে। গত 7 মে সেখানে সশস্ত্র দুর্বৃত্তদের এলোপাতারি গুলিতে হাসান রাজু নামে রাউজানের এক যুবক নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় একপাশে দাঁড়িয়ে থাকা শিশু রেশমি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। নিখোঁজের 10 দিন পর ফরিদপুরের মাটি চাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার কন্যা শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কালীতলা এলাকা থেকে উদ্ধার হয় জাহেনা আক্তার ও তার 3 বছর বয়সী মেয়ে সামিয়ার মরদেহ। পুলিশ জানায় স্থানীয় এক নারী পুকুরে পাড়ে গেলে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। এক পর্যায়ে মানুষের পা বেরিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পরে পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ দুটির শনাক্ত করে। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। গত 4 মে নিখোঁজ হন জাহেনা ও তার মেয়ে। এ বিষয়ে থানায় জিডি করেছিলেন দিনমজুর গৃহকর্তা আমজাদ হোসেন। চীনকে সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চান তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ চলমান। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিগুলো, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। The Chinese government encourages the Chinese investors to come into Bangladesh and make meaningful investment. Win-win scenario for both Chinese investors and in terms of generating employment for Bangladesh. দেশে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার 12,83,240 জন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি শাখার মহাপরিচালক এইচ.এম. আনোয়ার পাশা স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। হালনাগাদ তালিকায় উল্লেখ করা হয়, দেশে বর্তমানে পুরুষ ভোটার 6,52,12,731 জন, আর নারী ভোটার 6,31,09,266 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,243 জন। গেল 2025 সালের 18 নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল 12,76,95,183 জন। 2026 সালে হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে 6,28,300 জন। এ নিয়ে দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,83,23,240। ফলে দেশে মোট ভোটার বেড়েছে 0.05%। সকল ধর্মের নাগরিকদের জন্য একক পারিবারিক আইন চালুর উদ্যোগ নিয়েছে ভারতের আসাম সরকার। রাজ্য বিধানসভায় নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে নেওয়া হয় ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিল কার্যকরের সিদ্ধান্ত। প্রস্তাবিত আইনে অন্তর্ভুক্ত থাকবে মূলত 4টি বিষয়: বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ, বহু বিবাহ নিষিদ্ধকরণ, সম্পত্তিতে কন্যা সন্তানের সমান অধিকার এবং লিভ ইন সম্পর্ক সংক্রান্ত বিধান। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বুধবার অনুমোদন পায় বিল কার্যকরের সিদ্ধান্ত। তবে এই আইনের আওতামুক্ত থাকবে আসামের পার্বত্য অঞ্চল ও সমতলে বসবাসকারী আদিবাসীরা। মুখ্যমন্ত্রীর দাবি, আসামকে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিলিয়ে তৈরি করা হবে এই আইন। তিনি আরও বলেন, এই ধরনের আইন আগেই কার্যকর হয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড, গোয়া ও গুজরাটে। মুখোমুখি হলেন দুই বৃহৎ অর্থনীতির দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধান। প্রায় 2 ঘণ্টা হয় রুদ্ধদ্বার আলোচনা। বাণিজ্য আর শুল্কই ছিল মূল ইস্যু। ধারণা করা হচ্ছে ইরান আর তাইওয়ান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দুই নেতার। তবে বৈঠক শেষে হয়নি আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন। আজ আবারও আলোচনায় বসবেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। প্রায় 1 দশক পর প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের মাটিতে কোনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলেন রাজকীয় অভ্যর্থনা। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে স্বয়ং নিজে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাজানো হয় দুই দেশেরই জাতীয় সঙ্গীত। দুই রাষ্ট্রপ্রধানকে বিশেষ শুভেচ্ছা জানায় শিশুরা। পরে বৈঠক কক্ষে প্রবেশ করেন মার্কিন ও চাইনিজ প্রতিনিধিরা। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে চীনের তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ অন্যান্য কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট শি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এটি এমন এক সম্মান যা আগে খুব কম মানুষই পেয়েছে। আমি মুগ্ধ। অনেক দিন ধরে আমরা একে অপরকে চিনি। দুই দেশের যে কোনো প্রেসিডেন্টের মধ্যে এটি দীর্ঘতম সম্পর্ক। এটা আমার জন্য সম্মানের। যখনই কোনো সমস্যা হয়েছে, মিলেমিশে সমাধান করেছি। ট্রাম্পের আশা, ভবিষ্যতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। জবাবে ওয়াশিংটন বেইজিংকে একে অপরের পরিপূরক বললেন শি। একটি স্থিতিশীল চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক সমগ্র বিশ্বের জন্য ভালো। যখন আমরা সহযোগিতা করি, উভয় পক্ষই লাভবান হই। একে অপরের মুখোমুখি হলে ক্ষতিগ্রস্তও হই উভয়ই। আমাদের প্রতিপক্ষ না হয়ে সহযোগী হওয়া উচিত। এতেই পারস্পরিক সাফল্য ও যৌথ সমৃদ্ধি অর্জন সম্ভব।
বৈঠক পরবর্তী কোনো সংবাদ সম্মেলন না হলেও ধারণা করা হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাণিজ্য। প্রতিদ্বন্দ্বী বেইজিংয়ের সাথে বাণিজ্যে একাধিক বিষয় সমঝোতায় আসার সম্ভাবনা ওয়াশিংটনের। বিনিময়ে মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর রফতানির বিষয়ে বিধিনিষেধ কমাতে চাইবে চীন সরকার। প্রাধান্য পেয়ে থাকতে পারে ইরান ও তাইওয়ান ইস্যুটিও। বৈঠক শেষে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন পরিদর্শন করেন ট্রাম্প শি। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।